নমস্কার, CNN 24 নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরু করছি আজকের খবর। প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। রাস্তা নির্মাণ কাজে মিজোদের বাধা। আসাম মিজোরাম সীমান্তে বাঘেওয়ালা খুলিছড়ায় আবারও উত্তেজনা। ছুটে গেলেন এসপি ডিআইজি। দয়াংমুখে ডিএনএল এর নরসংহার, গুলিতে নিহত 5 চালক। একই সঙ্গে কয়লা বহনকারী 5টি ট্রাক জ্বালিয়ে দিল দুষ্কৃতী। উত্তর পূর্বে সার্বিক উন্নয়নের সংকল্পবদ্ধ কেন্দ্র। ডক্টর হিমন্তের নিরলস কর্মপ্রশংসনীয়, বললেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। করোনা মহামারী প্রতিহত করতে প্রস্তুত স্বাস্থ্য স্বয়ংসেবকরা, বললেন শশাঙ্ক। বায়ুসেনার ফ্লাইং অফিসার পদে নিযুক্তি পাওয়ার পর সংবর্ধনা জোয়ারে ভাসছেন লক্ষ্মীপুরের মারিয়া বেগম চৌধুরী। এবার সংবাদ বিস্তারিত। আসাম মিজোরাম সীমান্তের লায়লাপুরে গত 26 জুলাই মিজো আগ্রাসনকারীদের দ্বারা আসাম পুলিশের উপর গুলিবর্ষণ কাণ্ডের ঠিক 1 মাস পূর্ণ হলো। কিন্তু এর মধ্যে আসাম মিজোরাম সীমান্তের সমস্যা নিয়ে জল বহুদূর গড়িয়েছে। হাইলাকান্দি, করিমগঞ্জ এবং কাছাড় জেলার সীমান্তবর্তী এলাকাগুলিতে মিজো আগ্রাসনকারীদের অবৈধ জবরদখল প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এবার কাছাড় জেলার ধলাই সমষ্টির শেওড়ারথল জিপির বাঘেওয়ালা খুলিছড়া এলাকার উত্তেজনাকর পরিস্থিতি দেখা দিয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, আসাম মিজোরাম সীমান্তে টোলদারির জন্য সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলগুলোতে রাস্তাঘাট নির্মাণের কাজে হাত দিয়েছে কাছাড় প্রশাসন। গত প্রায় 10 দিন থেকে পূর্ত বিভাগের অধীনে বাঘেওয়ালা থেকে কুলিছড়া পর্যন্ত রাস্তা নির্মাণ কাজ চলছে। আজও কয়েকটি জেসিবি কাজে নামে। প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের চূড়ায় রাস্তা নির্মাণের কাজ পৌঁছলে বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ জেসিবি চালককে 2 জন মিজো লোক এসে কাজে বাধা প্রদান করে। কিছুক্ষণের মধ্যে 15-20 জন মিজো লোক জড়ো হয়ে যায়, তীর ধনুক দিয়ে আক্রমণ করতে উদ্যত হয়। প্রশাসনের সাথে যোগাযোগ করলে ধলাই থানার ওসি শাহাবুদ্দিন বরভুইয়া দলবল নিয়ে সেখানে ছুটে যান। সন্ধ্যা প্রায় 4টা নাগাদ কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর ও ডিআইজি দীপজ্যোতি মুখার্জি ছুটে যান সীমান্তের বাঘেওয়ালায়। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রথমে আমি তারা 2 জন আইসেন আওয়ার পরে আর এই ভিডিও করার পরে আমি আমার কাজও আছে, কাজ করি। আর তারপরে আমি ফিসে দিয়েছি তারা দেখার পরে ফিসে দেওয়ার পরে তারা আই গেছে। আমি বাদে আবার আমার মেশিনটা ঘুরে দেখছি তারা আমার বকেটের সাইডে যেতে সময় তারা সিটকি করার পরে আমি হরনটা বানির পরে আমার আশপাশে একজন আসলা এন গেছেন। এবার এন গেলে তাহলে আমরা অফিসের গাড়ি আর আসলো, তারা খুঁজে বাগো। তারপরে এমন শুরু করছেন করে ফিসা করি, আমি বাগা শুরু করছি, তারা ফিসা করি এমন আমার আখ শুরু করছেন। আর এই সিটকি এবং তীর মারতে আমি আইছি। আবার পরে ফিসে আই গেছি, বাদে বন্দুকের আওয়াজ শুনছি পর্যন্ত বাদে আমি ফিল্ড আমি আই গেছি। আচ্ছা, এখানেও খালি মিজু পাবলিক আসলো না মিজু পুলিশও আসলো? মিজু পুলিশও আসলো। কতজন হইব মানুষ? অনুমানিক 100-150 হইবা। 100-150 মানুষ হইব? 100-150 মানুষ হইবা। ডিমাসা হাওয়ে ডিএনএল এ উগ্রপন্থী নরসংহার। প্রথমে গুলিবর্ষণ করে 5 ট্রাক চালককে নিহত করে জঙ্গিরা। এরপর জ্বালিয়ে দেয় 5টি ট্রাকের ভেতর জ্বলে ছাই হয় ট্রাক চালকের মৃতদেহ। এই ঘটনা সংঘটিত হওয়ার পর নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। ঘটনাস্থলে উপস্থিত রাজ্যের গ্রামান্বয়ন মন্ত্রী রঞ্জিত দাস বলেন, ডিএনএলএ কে শীঘ্রই শান্তির আলোচনায় আহ্বান জানানো হয়েছে। শান্তি আলোচনায় না এলে ডিএনএলএ কে রেহাই দেওয়া হবে না বলে মন্ত্রী কঠোর ভাষায় মন্তব্য করেন। উল্লেখ্য যে বৃহস্পতিবার রাত আনুমানিক 9টায় দয়াংমুখে ঘটনা সংঘটিত হয়েছে। হাফলং থেকে 100 কিলোমিটার দূরে দুষ্কৃতীদের গুলি বর্ষণে ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পাশাপাশি দুষ্কৃতীদের গুলিতে 5 চালক নিহত হয়। ডিয়াংমুখের রেঞ্জার বিলে এ ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, কিন্তু এর আগেই ট্রাকগুলো জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। বৰ্তমান ইয়াতে আছে চিমলাইত নথিত থাকে মাটিবাৰী গুচি ইয়াৰ পৰা তেওঁ 2জন আছে। আৰু এজন হ'ল আপোনাৰ লংকা টাউনৰ গৌৰৱপদ মজুমদাৰ। এজন আমি নাম পোৱা নাই, তেখেত গুৱাহাটীত গাড়ী কৰে, গুৱাহাটী চালক হয়। এখন এটা হেণ্ডিমেন আছিল আৰু ইঞ্জুৰি হৈছে দুজন, এজন বেয়াকৈ ইঞ্জুৰি হৈছে। সেইজনক আমি তাৰ পৰা উদ্ধাৰ কৰি আনি লংকাটো গুৱাহাটীলৈ যাব কৰি গাড়ী দিছোঁ, ব্যান্ডেজ কৰি আর ফার্স্ট ট্রিটমেন্ট যেখানে আমার ডক্টরে দিব দিছে এইখানে দি গুৱাহাটী জিএমচিলৈ বা নগাঁও চিভিললৈ রেফার করা হয়েছে। এতে মানে ড্রাইভারকে মারিছে আর আমাকে গুলি মারিছে। গুলি মারার পিছত আমি এই যে
পলালো যে বাজেটের পরা খেপড়ি দিয়া পলাই পিছত আমি নালাতে তাকে গেলো আমি ইয়াতে তার মানে ইয়াতে বহুত সময় থাকিলো আৰু তাৰপিছত আমি যে লাহে লাহে যে এরকম হল রাস্তা আপোনাৰ লগত কেইটা আছিলে আৰু আমার লগতে 7-8জন আছিলে এই সেখনত জুয়ে লগাই দিছে আৰু দুখন বাচি গ'ল সন্দীপে এইটো গাড়ীতে থাকি গ'ল কিন্তু পলাও পৰা নাই কিন্তু গাড়ীতে শ্বুট কৰি তাক মাৰি দিছে তাৰপিছত জুই লগাই দিছে তাৰপিছত জ্বলাই দিছে সেই গাড়ীতে মৰি গৈছে সেই গাড়ীতে মৰি গ'ল এই ডাইন চাইডৰ পৰা মাৰিলে আমাক বুলি আমি লেফ্ট চাইডৰ পৰা পলালো মানে দরজার ওপৰৰ পৰা আমি লাভ মাৰি নালাগ মই গাঁৱলৈ আহি আছোঁ মোক চিগনেল মাৰিছিলে চিগনেল মাৰাৰ লগতে লগতে মই গাড়ীখন উঠাইছোঁ তাৰ পৰা এটা ফায়াৰিং কৰিলে ফায়াৰিং কৰাৰ লগতে মই মোৰ হেলপাৰটো লৈ মই পলাই গুচি গ'লোঁ দূৰৰ পৰা দেখি আছোঁ সেইটো পূৰা গোলাগুলি চলি আছোঁ আৰু আহ্বান জনাইছোঁ আৰু আজি আমি সকলোকে মূল সুঁতিলৈ অহাৰ কাৰণে আমি আহ্বান জনাইছোঁ আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই চৰকাৰৰ দায়িত্ব লোৱাৰ পিছৰ পৰা এই ক্ষেত্ৰত বিশেষ সফলতা আমি লাভ কৰি আহিছোঁ তাৰ মাজতে এনেকুৱা হয়তো 2-4টা ঘটনা নঘটা নহয় কিন্তু আমি এই কথাষাৰ দৃঢ়তাৰে ক'ব পাৰোঁ যে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ একেবাৰে সংকল্প আছে যে কোনো ধৰণৰ আপোচ নকৰে তেখেতে এই ক্ষেত্ৰত জিৰ' টলাৰেঞ্চ আৰু আগন্তুক দিনত যদি তেওঁলোকে যদি মূল সুঁতিত থাকিব নিবিচাৰে তেতিয়াহ'লে আগন্তুক দিনত ভাৰত চৰকাৰ আৰু অসম চৰকাৰে তেওঁলোকে য'তে নাথাকক তেওঁলোকক আমি বিচাৰি উলিয়াই পেলাই যে আইনৰ সন্মুখত তেওঁলোকৰ ব্যৱস্থা আমি কৰাম আৰু যদি মূল সুঁতিলৈ ঘূৰি আহিব বিচাৰে আমি মূল সুঁতিলৈ ঘূৰি আহিলে আমি সকলোকে ক্ষমা প্ৰদান কৰি আহিছোঁ কাৰণ আমি সহনশীল মানুহ কাৰণ আমাৰ যি ভাৰতবৰ্ষৰ যি সংস্কৃতি ভাৰতৰ মনৰ মানুহৰ যি সংস্কৃতি যে আমি সংস্কাৰ কৰিব বিচাৰোঁ কোনোবাই অপৰাধ কৰিলেও কাৰণ অপৰাধগৰাকীক আমি যিমান দোষী বুলি ভাবোঁ কিন্তু অপৰাধটোক বেছি দোষ বুলি ভাবোঁ গতিকে সেই কথাষাৰ এই দৰ্শনটো আগত ৰাখি পেলাই আমি সংস্কাৰ কৰাৰ ব্যৱস্থা কৰি আহিছোঁ আৰু অসমত ইমান দিনে সংস্কাৰ হৈ আহিছে যি সময়ত নেকি আলফা সেনাধ্যক্ষ পৰেশ বৰুৱা ডাঙৰীয়া পৰ্যন্ত আমাৰ 15 আগষ্টৰ দিনাখন এইবাৰ 42 বছৰৰ পিছত প্ৰথমবাৰৰ কাৰণে তেওঁলোকে বিৰোধ কৰা নাই সেই সময়ত যদি এনেকুৱা 2-4জন দুষ্কৃতিকাৰী যদি তেনেকুৱা কিবা কাম কৰি পেলাই অশান্তিৰ পৰিৱেশ সৃষ্টি কৰিম বুলি যদি ভাবিছে আগন্তুক দিনত নিশ্চিত ওপৰত তেওঁলোকে শাস্তি হ'ব উত্তর পূর্বের সার্বিক উন্নয়নে ব্যাপক উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার স্বাবলম্বন এবং বেকার সমস্যার সমাধান এবং মহিলাদের স্বাবলম্বীকরণে গুরুত্ব দিয়েছে কেন্দ্র আজ বিকেলে খানাপাড়ায় স্টাফ কলেজে এক গুরুত্বপূর্ণ বৈঠকে উত্তর পূর্বের জন্য গৃহীত বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তিনি বলেন উত্তর পূর্বে যে সব সম্পদ রয়েছে যে সম্পদ বিশাল অমূল্য অসম মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা ও অরুণাচল প্রদেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অবিশ্রান্ত জনমুখী কাজের প্রশংসা করে তিনি বলেন ডক্টর হিমন্ত রাজ্যকে দেশের সেরা 5টি রাজ্যের তালিকায় নিয়ে যেতে সংকল্পবদ্ধ এ ব্যাপারে কেন্দ্র অসম সরকারকে যথাসাধ্য সব সাহায্য করে যাবে বলেন উল্লেখ করেন সোনোয়াল বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী পীযূষ হাজারিকা সমগ্র বিশ্ব এই মুহূর্তে এক আতঙ্কের মধ্যে বিরাজ করছে সেই আতঙ্ক হচ্ছে বিশ্বে ত্রাস সৃষ্টিকারী করোনা ভাইরাস কাজেই এই আতঙ্কগ্রস্ত পরিবেশ থেকে মুক্তি পেতে হলে সচেতনতা ও পরস্পরের মধ্যে সহযোগিতাই একমাত্র পন্থা শুক্রবার ধলাই বাজার দাসী মন্দির বিবাহ ভবনে ভারতীয় জনতা পার্টি নরসিংপুর মণ্ডলের উদ্যোগে স্বাস্থ্য স্বয়ংসেবকদের নিয়ে আয়োজিত এক দিবসীয় প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে এই মন্তব্য করেন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল বিজেপি নরসিংহপুর মণ্ডল সভাপতি লাল বাহাদুর কুর্মির পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বিজেপির আদর্শই হচ্ছে সেবাহী সংগঠন তাই বিজেপি কর্মকর্তারা দিনরাত জনগণের সেবা করে যাচ্ছেন কিন্তু এই বিভীষিকাময় পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলের কোনো ভূমিকা ছিল না এদিনের অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূষণ পাল রুক্মিণী কুমার সিংহ রথীন্দ্র সাহা শীতাংশু দাস প্রমুখ এই করোনা মহামারীর তাণ্ডবে আমাদের কি হয়েছে সমগ্র বিশ্ব তথা ভারতবর্ষ তথা আসাম তথা আমাদের জেলা থেকে আমাদের এই অঞ্চল কি অবস্থা আমাদের মধ্যে আতঙ্কের যে পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা যে বিবাহ ভবনে আমরা সভা করছি দাসী বিবাহ ভবন যে স্বত্বাধিকারী প্রয়াত কানু পাল মহাশয় উনি এই মহামারীর আক্রান্ত হয়ে চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে খুবই দুঃখের সঙ্গে আমাদের সমগ্র বিশ্ব তথা ভারতবর্ষী সভা আমরা
আতঙ্কের মধ্যে এক পরিবেশ সৃষ্টি হয়েছে। কেউ নিজেদের স্বজনকে হারিয়েছে, কেউ বন্ধু বান্ধবদেরকে হারিয়েছে, দেশের গুণীজনদেরকে হারিয়েছে। এই অঞ্চলের যারা অনেক প্রবীণ নাগরিক আছে, ভাই বন্ধু আছে, আমরা হারিয়েছি, আমাদের সঙ্গে নেই, ওরা অনেক চলে গিয়েছে। ভারতবর্ষের যে পরিসংখ্যান আমরা লক্ষ্য করেছি, প্রায় লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে এই করোনা মহামারী। এই জায়গায় যে বইটি পুস্তক দেওয়া হয়েছে, আমাদের ভারতবর্ষের যে হিসাব দেওয়া হয়েছে, অনেক কোভিড পজিটিভে মারা গিয়েছে, নেগেটিভের তো হিসাব নেই। নেগেটিভ হওয়ার পরে তো কোভিডের জন্য ধরা পড়েছে, নেগেটিভ হয়েছে, তারপরে মারা গিয়েছে। এই হিসাব আসতে তো আরো অনেক বেশি হয়ে যাবে। আমাদের প্রত্যেকেই আমাদের নরসিংপুর ব্লকের কথাই বলি, আমরা ভারতবর্ষের অন্য জায়গার কথা বাদ দিই, নরসিংপুর ব্লক প্রতিটি জিপিতে নিজেদের যাদের সঙ্গে সম্পর্ক আছে, দলের সঙ্গে যাদের সম্পর্ক আছে, অনেক আমাদের মধ্যে নেই। আমাদের ভূখণ্ডনে আছে, জীবনগ্রামে আছে, দোলাইতে আছে, পানিমোড়াতে আছে, সব জায়গায় আছে। দেখুন, করোনাকে আমরা যদি বলি শেষ হয়ে গিয়েছে, তাহলে ভুল, কিন্তু ভুল আমাদের মধ্যে, আমরা ভুল জিনিসকে নিয়ে আমরা চলছি। প্রথম থেকে এই করোনা মহামারী, যে করোনা যে রোগ দিয়ে, এটি নিজে থেকে আসে না, আমরা ঘরে নিয়ে আসবো, আমরা নিয়ে আসি, নিজের থেকে আসে না। এটি সংক্রমণ আরেকজনের শরীর থেকে আরেকজনের শরীরে আসে। বিডিএফ এর পুরনো দাবি মেনে কেন্দ্রীয় গৃহমন্ত্রকের প্রতিনিধি দলকে আসাম মিজোরাম সীমান্তে পাঠিয়ে ঐকমত্যের ভিত্তিতে সীমান্ত চূড়ান্ত করা হোক। শুক্রবার এক বিবৃতিতে এই আহ্বান জানালেন বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। তিনি বলেন, গতকাল ধলাই থানার খুলিছড়া এলাকায় আবার হামলা চালিয়েছে মিজো দুষ্কৃতীরা। মিজোরামের তরফে সীমান্তে এরকম উপর্যুপরি আগ্রাসন ও আসাম তথা কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তার প্রমাণ দিচ্ছে। তিনি বলেন, গত 26 জুলাইয়ে 6 জনের মৃত্যুর পর থেকে এই নিয়ে পরপর 3 বার মিজোরাম প্রশাসনের মদতে দুষ্কৃতীরা হামলা চালালো, অথচ আসাম সরকার নিশ্চুপ। তিনি আরও বলেন, এছাড়া যেহেতু মিজোরামের মধ্য দিয়ে ড্রাগস ও অবৈধ অস্ত্রশস্ত্র আসামে ঢুকছে, তাই আসাম সরকারের তরফে সীমান্তে ইনার লাইন পারমিট ব্যবস্থা প্রচলন সহ বিডিএফ এর অন্যান্য দাবিগুলিকেও গুরুত্ব দিতে হবে সরকারকে, কারণ সীমান্তে বসবাসকারী সহ এইগুলি এই অঞ্চলের গণদাবি। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। হাইড্রেশন এবং এনার্জির জন্য ডক্টর রেড্ডিস রিব্যালেন্স খাও। আপনার পানীয়র মধ্যে থাকে 5 চামচ চিনি, আর ডক্টর রেড্ডিস রিব্যালেন্সে থাকে 38% কম চিনি, সঙ্গে লবণ আর ভিটামিন সি, যা দেয় এনার্জি। ভারত ড্রাগস অ্যান্ড সার্জিক্যাল, এখানে শল্য চিকিৎসামূলক সমস্ত রকমের সরঞ্জাম পাওয়া যায়। কোভিড সংক্রান্ত সরঞ্জাম যেমন হ্যান্ড স্যানিটাইজার, পালস অক্সিমিটার, গ্লাভস, ইনফ্রারেড থার্মোমিটার, পিপিই কিট ইত্যাদি। এছাড়াও হুইল চেয়ার, গ্লুকোকার্ডমিটার, সোডিয়াম হাইপোক্লোরাইট, নেবিউলাইজার মেশিন, সব ধরনের ডাইপার, বাচ্চা ও বড়দের ওয়েট মেশিন, অস্থির চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সরঞ্জাম, ওয়াটার ম্যাট্রেস, এয়ার ম্যাট্রেস, হসপিটাল বেড ইত্যাদি সহ নানা ধরনের সরঞ্জাম এখানে সহজলভ্য। ঠিকানা: অপোজিট সিভিল হসপিটাল, আর্ট কটেজ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, হসপিটাল রোড, শিলচর 788001। যোগাযোগ করুন 03842264307 অথবা 9435074307। গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। কোভিড সহ যে কোনো কঠিন রোগের স্বল্প খরচে নির্ভরযোগ্য ও সুচিকিৎসায় আপনারা পাচ্ছেন মাল্টি স্পেশালিটি ডক্টরস ওপিডি, ল্যাপ্রোস্কোপি, ডায়ালাইসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, কল্পোস্কোপি, এক্স-রে, ল্যাবরেটরি, আইসিইউ, এনআইসিইউ, ইনডোর অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি সার্জারি, মেডিসিন সহ ফার্টিলিটি ক্লিনিক। গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর আপনাদের সেবায়। যোগাযোগ নম্বর 03842242024। ফিরে এলাম বিরতির পর। এমন একটি দৃশ্য দেখা গেল লক্ষ্মীপুরের শিবপুর মরাগাং তাম্বায়ুম নামে
মারিয়ার নিজ গ্রামে। বৃহস্পতিবার লক্ষ্মীপুর সমষ্টির শিবপুর তাম্বায়ুম গ্রামে গ্রামের লোকেরা একত্রিত হয়ে এক সংবর্ধনা সভার আয়োজন করেন। এদিনের সংবর্ধনা সভায় সকল বয়সী লোকেরা এতে অংশগ্রহণ করেন। সব মিলিয়ে যেন এক উৎসবময় বাতাবরণ দেখা যায় সেই গ্রামে। তারপর একে সবাই মারিয়া বেগম চৌধুরীকে সংবর্ধিত করেন। এদিনের সভায় প্রধান অতিথি হিসেবে মারিয়া বেগম চৌধুরী, হাজি মাজাইউদ্দিন, উমি কুসুম, সুরাইয়া বেগম, আব্দুল নূর চৌধুরী, জিয়াউদ্দিন, জাবির আহমেদ কাসেমি, হেরজিৎ সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাজাদুর রহমান, এমডি লোকমান হোসেন, adalah hanya untuk saya dari jangan nak mohon seperti apa. Adalah ada ini Tambayung, Umay Kusumberam, Isanupi Habitawe, Isanupi Asyul itu certificate Gramin Sabha, pasti bisa dapat orang tiba. Saya balik. আজকে আমাদের গ্রামে মরাগাং তাম্বায়ুম গ্রামে মারিয়া বেগম ফেলিসিটেশন প্রোগ্রাম শুরু হইতেছে। আর এখন মাত্র আমরা শেষ হইয়া এই প্রোগ্রামটা আমরা আমাদের গ্রামের মারিয়া বেগম কন্যা, আসামের কন্যা, একমাত্র বরাক ভ্যালির কন্যা রে আমরা ফেলিসিটেশন প্রোগ্রাম শুরু করতেছি। আর শেষ হয়ে এই মাত্র আমরা এই শেষ করলাম। আমার অনেক প্রাউড ফিল হচ্ছে যে আমি এরকম একটা হতে পারছি, যে আমার নিজের স্বপ্ন যেটা ছিল ওটা আমি পূরণ করতে পারলাম। আর সবাইকে আমি মানে একটা কি বলবো খুশির একটা মাহল দিতে পারতাম। আমার ইন্ডিয়ান এয়ারফোর্সে না, আমার অ্যাকচুয়ালি আর্ম ফোর্সেসেরই ইচ্ছে ছিল যে আমি ইউনিফর্ম পরবো কোনো দিন। বাট দেন আমার তিনও ফোর্সেসের মধ্যে মানে এয়ারফোর্স অ্যান্ড আর্মি অ্যান্ড নেভির মধ্যে আমার হয়তো আর্মি বা এয়ারফোর্সে ছিল। এয়ারফোর্সের আগের থেকে এরকম ছিল যে আমি পাইলট বনবো আগের থেকে ওই ইচ্ছে ছিল। তো এই জন্য আমার এয়ারফোর্সের জন্য একটু বেশি টান আছে একটা, তো এই জন্য আমি এয়ারফোর্সের জন্যই ট্রাই করলাম। আমার অ্যাকচুয়ালি কি বলবো, এটা অনেক ইমোশনাল মোমেন্ট আমার জন্য, কারণ কি আমি ওদের সামনে ওদের সঙ্গেই মানে উঠে বসে ওদের সামনেই বড় হয়েছি। আর ওদেরকে এই যে আমি সফলতার এই যে খুশিটা দিতে পারলাম আমি আজকে, ওইটার আমি অনেক অনেক কি বলবো, আই এম ভেরি মাচ ওভারওয়েলমড। আমার কাছে কোনো কথাই আসছে না যে কি আমি কীরকম আমি বলবো যে আমি কত খুশি আজকের এই দিনে। মাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত হলেন পাইলট। অল্পের জন্য রক্ষা পেল মাস্কাট থেকে ঢাকা যাওয়ার বিমান। জরুরি ভিত্তিতে নাগপুর বিমানবন্দরে অবতরণ করানো হলো বিমানটিকে। জানা যায় মাস্কাট থেকে ঢাকা যাওয়ার পথে রায়পুরের কাছাকাছি পৌঁছতেই 11:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হন ওই আন্তর্জাতিক বিমানের চালক। 11:40 নাগাদ কলকাতা এসটিসিতে যোগাযোগ করা হয়। এরপরই কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের উদ্যোগে নাগপুর বিমানবন্দরে বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করান সহকারী পাইলট সেই মুহূর্তে কলকাতা এসটিসিতে যোগাযোগ করতে না পারলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। অসম প্রদেশ কংগ্রেসের এসসি বিভাগের সহসভাপতি সমীরণ ফুলমালী, জেলা এসসি বিভাগের উপসভাপতি শ্যামল দাস, সোনাই ব্লকের সভাপতি পুষ্পল কান্তি দাস, সোনাই টাউন সভাপতি নির্মল কান্তি দাস, প্রাক্তন ব্লক সভাপতি নিহার রঞ্জন দাসরা দল থেকে পদত্যাগ করলেন। গত 20 বছরের কংগ্রেসের সাথে রাজনীতির যেটা আমার যে যুগ সংযোগ ছিল, আজকে আমি কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে আসাম রাজ্যিক তপশিলি বিভাগের ভাইস চেয়ারম্যান থাকা এই সবগুলো থেকে আমি নিজেকে সরিয়ে নিলাম। এগুলো আমার রেজিগনেশন লেটার, আমি যেটা আমাদের রাজ্যিক সভাপতি
মিস্টার ভূপেন বোরাজিকে আমি অলরেডি সেন্ড করে দিয়েছি। আর এটার কারণ হলো গিয়ে আমার দলের প্রতি কোনো আমার ক্ষুণ্ণ থাকার কোনো ব্যাপার নেই, কারণ আমার অতীতে কংগ্রেসে অনেক অবদান এই ভারতবর্ষ রয়েছে, কিন্তু বর্তমান আমার কংগ্রেসের যে সরকার এখন নেতৃত্বহীনতায় ভুগছে, রাজ্য নিয়ে, জাতীয় স্তর নিয়ে, এবং আমার বরাক ভ্যালি, বিশেষ করে বরাক ভ্যালিতে নেতৃত্বহীনতায় ভুগছে। আর এই কংগ্রেস দল এখন আগের কংগ্রেস নেই। যে দলে নিজের এমএলএগুলোকে এখনও পর্যন্ত দেখেন, আপনারা ভালোভাবে দেখেন, এমএলএগুলোকে টিকে রাখতে পারছেন। এমন একটা দিন আসবে কংগ্রেসের শেষ পর্যন্ত বিধায়ক শূন্য হবে এবং নেতৃত্ব শূন্য হয়ে যাবে আমাদের ভারতবর্ষ থেকে, আমার আশা। কারণটা দেখেন, প্রথমত দেখেন, আমরা রাজনীতি করলে আমি আমার রাজনীতি ব্যক্তিগতভাবে আমি রাজনীতিতে যোগদান করেছিলাম আমার সমাজের স্বার্থে, আর আমার সমাজটা হচ্ছে তপশিলি সমাজ। আজকে আসাম রাজ্যের 28 থেকে 30% আমাদের এসসি ভোটার তপশিলি সম্প্রদায়। বিগত দিনে এই তপশিলি সমাজের সেবা করার জন্য আমি কংগ্রেসে যোগদান করেছিলাম আজ থেকে 20 বছর আগে, এবং এই তপশিলি সমাজ আমাকে অনেক সম্মান দিয়েছে। এই তপশিলি সমাজে আসাম রাজ্যের 16টা কাস্ট নিয়ে, এই 16 কাস্টের আশীর্বাদ বিগত দিনে আমি পেয়েছিলাম, এবং ধীরে ধীরে ব্লক থেকে নিয়ে ডিস্ট্রিক্টে হয়ে রাজ্যিক স্তরে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলাম, এবং রাজ্যকে প্রতিষ্ঠিত করার ফলে অতীতে আমাকে কনভেনার ছিলাম, রাজ্যিক কনভেনার ছিলাম, এবং শেষ পর্যন্ত আমি ভাইস চেয়ারম্যান হয়েছিলাম রাজ্যিক স্তরে, এবং বিগত 2 টার্মস রাতাবাড়ি প্লাস ধলাই বিধানসভা সিটের অবজারভার ছিলাম, এবং করিমগঞ্জ লোকসভার 2বার অবজারভার ছিলাম। অনেক দিয়েছে কংগ্রেসে, কিন্তু বর্তমানে এই কংগ্রেস দল নিজেরই নেতৃত্বহীনতায় ভুগছে। আমার যে নিজের নেতা নেই, এখন আমার যদি নেতা না থাকে আমার দল পরিচালিত করবে কোথা থেকে? এই জন্য অনেক দুঃখের সহকারে আমার তপশিলি সমাজের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমি আমার এই কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে আমি নিজেকে অপসারিত করলাম। কমিটির চেয়ারম্যান এসসি দল, বিগত বেশি দিন হয় নাই আমি ওই পদে জড়িত ছিলাম, কিন্তু সমাজের কোনো বিশেষ কোনো সুবিধা অসুবিধা বা সমাজের কোনো উন্নতি করার কোনো লক্ষ্য আমি খুঁজে পাইতেছি না, তাই আমি এই চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলাম। এই আমার রেজিগনেশন লেটার। এসসি সেলের ভাইস চেয়ারম্যান। তো অনেক বছর থেকেই আমি কংগ্রেসের সংগঠনের কাজ করে আসছি, কিন্তু বর্তমানে আমাদের যে এসসি সমাজ, আমাদের এসসি সমাজের নেতৃত্বে যেগুলা মানে উপলব্ধি করেছি, যার জন্য কিছুদিন থেকে আমি অনেক চিন্তাধারা করেই আমি কংগ্রেস পদ থেকে সাময়িকভাবে আমি পদ ত্যাগ করেছি। রাজ্যের বিভিন্ন অংশের সঙ্গে শিলচরেও মহাপুরুষ মাধবদেবের তিথি বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। আজ শিলচর বড়নাঘরে সম্পূর্ণ কোভিড বিধি মেনে মাধবদেব তিথি পালন করা হয়। সবাইকে মানগর তরফ থেকেই নমস্কার জানাচ্ছি। আজকে আমাদের এইখানেই নামঘরে শ্রী মাধবদেবের তিথি উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি। আর ভাদ্র মাসটা এমনিতে আপনারা জানান যে পবিত্র মাস আমাদের লাগে, যেই মাসেই আমার গুরুজনা জন্ম পেয়েছিল, মৃত্যুবরণ করেছিল, শ্রীকৃষ্ণ জন্ম পেয়েছিল। সেই জন্য ভাদ্র মাসটাকে আমরা খুব পবিত্র মনে করিয়ে শঙ্করদেবের তিথি, মাধবদেবের তিথি এবং জন্মাষ্টমী সম্পূর্ণভাবে এখানে পালন করা হয়। কিন্তু এইবার কোভিড সিচুয়েশনের লাগে আমরা অত বড় করে আমরা কিছু করতে পারছি না, তবু সামাজিক যেটা নীতি নিয়ম সরকারে আমাকে বেঁধে দিয়েছে সেটা মেনেই যতটুকু পারি আমি সুযোগ করার চেষ্টা করছি। শিলচরের নজরুল মঞ্চের আয়োজনে আগামী 29 আগস্ট কবি নজরুল ইসলামের 45তম প্রয়াণ দিবস পালন করা হবে। ওই দিন সকাল 8টায় পার্ক রোডে অবস্থিত কবির মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। নজরুল মঞ্চ এবার থেকে প্রতি বছর নজরুল সম্মান প্রদানেরও আয়োজন করেছে। এবারে এই অনুষ্ঠানে বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও নজরুল প্রেমী অরুন্ধতী দত্ত রায়কে এই সম্মান প্রদান করা হবে। এবার খেলার খবর। বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে সংবর্ধনা জানালো টাউন ক্লাব।
শুক্রবার বিকেলে ক্লাব ভবনে। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিধায়ক বলেন, প্রয়োজনের চেয়ে বেশি কাজ করবেন তিনি। CNN 24 বিস্তারিত খবর আজ এ পর্যন্তই। ধন্যবাদ।